ছেড়ে চলে এসেছি, আর খুব কম বয়সে এসেছি, তখন 30 বছর বয়স। কাজেই আজকে 30 বছরে বেরিয়ে এসেছি, আজকে 83 পার করে 84 চলছে। ন্যাচারালি এত বছর যখন হয়ে গেল তখন আর ওসবের প্রশ্ন আসে না। আর কতদিন আছি? যতদিন আছি ততদিন নিশ্চয়ই মানুষের সঙ্গেই থাকবো, মানুষের কাজই করবো। এই যে দীর্ঘ একটা ধরুন কমিউন জীবন এবং মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করার যে কথাটা বলছেন, মানুষকে তো দেখলেন এই লম্বা সফরটায়, বদল কিরমভাবে চোখে পড়েছে আপনার? বদলের ব্যাপারটা হচ্ছে, এটা এক একটা সময় এক এক রকমভাবে হয়েছে। যেরকম 70-এর দশকের একটা ব্যাপার ছিল, তখন আজকে যে পরিবেশ পরিস্থিতি সেটা কল্পনাই করা যেত না। খানিকটা 60-এর দশকও কল্পনা করা যেত না। কিন্তু 90-এর দশকের পর যেভাবে উদারীকরণের অর্থনীতি চালু হলো, মানে ঘোষণা করা না, চালু হলো, তখন থেকে মানুষের মনে যে ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমাজের মধ্যে যে সংঘাতটা শুরু হয়েছে, সে সংঘাতটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কি নেই এই প্রশ্ন কেউ বোঝার চেষ্টা করেনি। তারপরে আজকের অবস্থায় উত্তরণ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কখনো মনে হয়নি যে সংঘাতটা হচ্ছে, পরিবর্তনটা আসছে, কোথাও গিয়ে কমিউনিস্ট পার্টি সেটার সঙ্গে ম্যাচ করে করে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং আমরা বলি, সেই চেঞ্জটা কি আপনাদের মধ্যে ছিল? এখন আপনি একদম নিরপেক্ষ দূরত্বে বসে আছেন আর কি। এটা ঠিক, কিন্তু আবার বেঠিকও বটে। কারণ একই সময়তে যেরকম বলছি, 90-এর দশকের শুরু থেকে উদারীকরণের অর্থনীতি, 90-এর দশকের শুরু থেকেই বিশ্বে ভারসাম্যের পরিবর্তন ঘটে গেল। অর্থাৎ যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা বিকল্প ব্যবস্থা, শুধু মুখে বলার নয়, কাজে দেখিয়ে দেওয়া যায় হাত দিয়ে, সেটা অবসান ঘটল। অবসান ঘটার পর পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি সম্পর্কে চিন্তাভাবনা যেমন নতুন করে শুরু হলো, কমিউনিস্ট পার্টিও তার নাম পরিবর্তন করে, কেউ গ্রিন পার্টি, কেউ অন্য নামে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা। এর প্রতিফলনটা বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনের উপরেতে পড়েছে। যদিও এর মধ্যে খানিকটা ব্যতিক্রমী বিষয় ছিল, বলতে পারেন লাতিন আমেরিকার দেশগুলোতে। লাতিন আমেরিকার দেশগুলোতে নামটা কমিউনিস্ট পার্টি নয়, কিন্তু ধরুন ড্যানিয়েল ওর্তেগা, ডক্টর ড্যানিয়েল ওর্তেগা, ছোট্ট দেশ নিকারাগুয়া, কি কঠিন অবস্থার সামনে দাঁড়িয়ে মোকাবিলা করে সেখানে তো তার সমাজতান্ত্রিক ধ্যান ধারণা অনুযায়ী প্রতিষ্ঠা করেছিল এবং নিজের রাষ্ট্রপতি হয়েছিলেন। আবার যদি দেখা যায় যে কিউবার বিপ্লবটা আগে হয়েছে, কিন্তু কিউবা যখন সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটল, তখন কিউবা কিন্তু রাতারাতি নিজের পরিবর্তন করেনি। অন্য দিক থেকে তারা যেভাবে কনভার্ট করলো, তাদের যে সুগার কেন, বিশাল বিশাল সুগার কেনের ক্ষেত ছিল, অনেক সুগার কেন ক্ষেত তারা বন্ধ করলো, সুগার কেনের ক্ষেত বন্ধ করে তারা টোব্যাকো শুরু করলো। কারণ ফরেন কারেন্সি আর্ন করতে হলে পর তাদের টোব্যাকোটা, পাতাটা এত বড়, এত লম্বা, একটা পাতা দিয়ে একটা সিগার তৈরি হয়। আর একটা সিগার, ওই একটা পাতা দিয়ে যে হয়, একটা সিগারের দাম $5, আবার কোনো কোনো ক্ষেত্রে $7 একটা সিগারের দাম।
এই যে পরিবর্তন করে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য যে নতুন উদ্ভাবনী শক্তি প্রয়োগ করা, আর অতীতে ইন্ডাস্ট্রিয়াল মোলাসেস সব থেকে বড় সাপ্লায়ার ছিল হচ্ছে কুবা। ইন্ডাস্ট্রিয়াল মোলাসেস সাপ্লাই করতে পারছে না, তার থেকে বেটার প্রফিট আর্নিং করছে টোব্যাকো ইন্ডাস্ট্রি। এবং লাতিন আমেরিকায় মানে দক্ষিণপন্থী রাজনীতিকে কোণঠাসা করার ক্ষেত্রে বামপন্থী রাজনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এটা হয়নি ইউরোপের দেশগুলোতে হয়নি, বা আমাদের মতো এশিয়ার দেশগুলোতে সেটা তেমনভাবে হয়নি, কিন্তু পৃথিবীর অংশ তো তারা তো হয়েছে। না, আমার একটা কথা বলুন, যে ধরুন এই যে লাতিন আমেরিকার দেশ বলুন বা আরও কিছু কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলোতে বামপন্থা ছিল, পরবর্তী ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। আমাদের এখানটা অন্যভাবে হয়তো হয়েছে, কিন্তু এটাও তো ঘটনা, আমাদের এখানে 34 বছর আপনার ক্ষমতায় ছিলেন, ফলে এখানকার ভিত্তি যেটাই বলুন সেটা অন্যদের থেকে অনেক বেশি শক্ত ছিল। তো যে চেঞ্জটা ওখানে আসতে পেরেছে সেই চেঞ্জটা এখানে আসতে পারলো না কেন? এখানকার কমিউনিস্ট পার্টি বা আরও নির্দিষ্ট করে বললে সিপিআইএম, তারা কি ওই পরিস্থিতি বুঝতে ব্যর্থ ছিল? আমার মনে হয় এটা ঠিক ব্যাখ্যা হবে না, কারণ আমি যে দেশগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে রাষ্ট্র, ছোট হলেও রাষ্ট্র। রাষ্ট্রের যে নীতি নির্ধারণ করার ক্ষমতা আর কোনো অঙ্গরাজ্যের নীতি নির্ধারণ করার ক্ষমতা এক এবং অভিন্ন হতে পারে না, ভিন্ন হতে বাধ্য। কাজেই এখানে তো দেয়ার আর ইস্যুস যেগুলো স্টেট সাবজেক্ট, দেয়ার আর মেজর ইস্যুস হুইচ আর সেন্ট্রাল সাবজেক্ট। এখানে যেরকম ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, এডুকেশন ইজ ইন কনকারেন্ট সাবজেক্ট, আর আর্মি তো একটাই সেন্টার থেকে পরিচালিত হবে, দ্যাট ইজ সেন্টার। মনিটারি সিস্টেম একটা সেন্টার থেকে পরিচালিত হবে, দ্যাট ইজ সেন্টার। আর একই সঙ্গে কিন্তু যে সেন্ট্রাল পলিসি আর অবলিগেটরি টু অল স্টেট। ঠিক আমি যে দেশগুলোর কথা বললাম সেই দেশগুলো রাষ্ট্র হওয়ার জন্য তারা যে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তই চলবে। এখানেই রাজ্যের সরকারের সঙ্গে আমাদের অন্য দেশের সরকারের ফারাক আছে। মানে যতক্ষণ আপনারা সেই জন্য সরকারে থাকতে পেরেছিলেন, যেটুকুনি আপনাদের ক্ষমতার মধ্যে আছে সেই চেঞ্জগুলো করতে পেরেছিলেন বলে টিকেছিলেন, কিন্তু যখন সেই বিষয়টা সময়ের সঙ্গে আপনারা নিজেরা চেঞ্জ করতে পারেননি বা সেক্ষেত্রে হয়তো একটা গ্যাপ রয়ে গেছে, বা যখন আপনারা সরকার থেকে চলে গেলেন, তখন এরকম মানে সংখ্যা তো এখন বিচার্য, সেই হিসেবে আপনারা শূন্যে পৌঁছেছেন। সেটা তার প্রেক্ষাপটটা দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে দক্ষিণপন্থার উত্থান কোনো কোনো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়েছে, আর দক্ষিণপন্থার উত্থান কোনো কোনো ক্ষেত্রে আবার কোথাও কোথাও একটু সময় নিয়েছে। আমাদের দেশে দক্ষিণপন্থার উত্থানটা খুব দ্রুত হয়েছে, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে দক্ষিণপন্থার উত্থানটা মানে বলা যাবে যে স্ন্যাপশট টাইমে হয়ে যাচ্ছে। আমাদের এখানে তাই অদ্ভুত, মানে এখানে জাস্ট একটু দক্ষিণপন্থী বলতে শুধু বিজেপি বা এরকম ধরছেন, নাকি কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাইকেই ধরছেন? আমি দক্ষিণপন্থার কথা বলতে চাইছি তখন যে কংগ্রেস কখনো নিজেদের বামপন্থী বলেনি, আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে বলা শুরু করেছে তারাই হচ্ছে খাঁটি বামপন্থী। এবং এই খাঁটি বামপন্থী তারা যে বলেছে, এই প্রশ্নটা কিন্তু তাদের ব্রেন থেকে এসছে তা না, তাদের জন্মদাতার ব্রেন থেকে এসছে। এখন বলতে পারেন তাদের জন্মদাতা কে? অবশ্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। তার ফলে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কোনো আদর্শ নেই, নির্দিষ্ট কোনো নীতি নেই। অর্থাৎ দক্ষিণপন্থী রাজনীতির যে ঘেরা টপ, তার সঙ্গেই তারা ঘুরপাক খায়, যুক্ত আছে। আর দক্ষিণপন্থার রাজনীতিকে প্রতিহত করে বামপন্থার রাজনীতি অগ্রসর হতে হলে পর যেই পথ দরকার তৈরি করা, সেই পথ তৈরি করা কাজ চলছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা পরবর্তী প্রজন্মটাকে সেইভাবে তৈরি করেননি, ফলে সেই নেতৃত্ব উঠে আসে। এইটা আপনাদের কাছে কন্ট্রাডিকশন লাগে না? এটা মোটেই কন্ট্রাডিকশন হয় না। আমরা সবসময় ইয়াঙ্গার জেনারেশনকে এনকারেজ করেছি। এখন ব্যক্তিগতভাবে কে এনকারেজ করেনি সেটা আলাদা কথা, কিন্তু আমরা করেছি। আমরা বলতে আমি কালেকটিভলি বলছি যে নতুনদের প্রমোট করে নিয়ে আসা। এখন সেক্ষেত্রে সমস্যা কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, হয়নি তা না। প্রমোট করা যায় তাদের যারা নাকি পার্টি হোলটেমার হয়। যারা পার্টি হোলটেমার হয় না তাদের প্রমোট করা যায় না, কারণ তারা চাকরির বন্ধনে থাকিব আবার নেতৃত্ব সামলাবো, এই দুটো করতে গেলে পরেতে একটা কম্প্রোমাইজড হয়। আর অন্য দিক থেকে যাদের মাঝে কাজটা করে তারা তাকে খুব ভালোভাবে নেবে, এটা নাও হতে পারে। কারণ যে যিনি করছেন তারও তো কিছু ত্যাগ করতে হবে, সেটা তার জন্য কিছু কোনো কোনো সময় আমাদের কিছু সমস্যা হয়েছে। মানে এই নয় যে আমরা তখন এরকম ইয়াঙ্গার জেনারেশনকে আমরা গ্রুম করিনি। আজকে আমাদের বেশিরভাগ জেলার যারা জেলা সম্পাদক আছেন সব বেশিরভাগটাই ইয়াং, দু চারটে ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা করতে হয়েছে সেইখানকার অবস্থার পরিপ্রেক্ষিতে। ফলে সব জেলার সম্পাদকরা অনেকেই আছে 50-এর মধ্যে বয়স। কিন্তু সেটা এখন, মানে ধরুন আপনাদেরও শাসনকালের শেষ দিকটায়, সেই সময়টায় কিন্তু মানে যেটা সব থেকে বেশি যে সেই বৃদ্ধ মুখ, বৃদ্ধতন্ত্র একটা সিপিআইএমকে পরিচালিত করছে, এই বিষয়টা তো তখন ছিল না। না, আমাদের তো বৃদ্ধ হয়ে থাকার এখন সুযোগ নেই। আগে ছিল, এখন সুযোগ নেই, কারণ এখন আমাদের বয়সের বাঁধন বেঁধে দেওয়া হয়েছে। নতুন রাজ্য কমিটিতে আসতে হলে পরেতে এই বয়স, আর একজন 3 বারের বেশি সেক্রেটারি থাকতে পারবে না। এসব তো নিয়ম কতগুলো করা হয়েছে, করে ইয়াঙ্গার জেনারেশনের স্বাভাবিক প্রমোশনের পথটাকে প্রশস্ত করার লক্ষ্যেই এইসব কাজগুলো করা হয়েছে। যেটা আগে অতীত দিনে হলে পরেতে সুবিধা হতো, ফ্লোটা একটু বাড়তো। মানে সেক্ষেত্রে মানে এটা আপনি ওই আপনাদের যে সময়টা সরে যেতে হয়েছে বা তারপরেও কামব্যাক করতে দেরি হয়েছে বা এখনো সেই জায়গাটা নেই, যদি আপনি বলেন, যদি আসন সংখ্যার হিসেব দেখেন, যেটাই ধরি আর কি, সেইটার অন্যতম কারণ হচ্ছে তখনকার এই ভুল সিদ্ধান্তটা। কখনকার ভুল সিদ্ধান্ত? মানে এই যে শুরুর দিকটায় যখন যে সময় আপনাদের এই বয়সের বাঁধনগুলো ছিল না, বা যদি তখন যদি এই ইয়াং জেনারেশনটা উঠে আসতো সেইভাবে, তাহলে হয়তো ব্যাপারটা আরও এই 34টা 44 হতে পারতো, 54 হতে পারতো, এরকম মনে হয় না। এটা তো অভিজ্ঞতার ভিত্তিতে হয়। মানে যে সমস্ত অতীত দিনের উপনিবেশ ছিল, সেই অতীত উপনিবেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্য দিয়ে এগোতে হয়। এটাও আমরা মনে করি যে টেস্ট অ্যান্ড ট্রায়ালের মধ্য দিয়ে